একটা খুব কমন সমস্যা নিয়ে রোগী আমার কাছে আসেন, একটা কমন ক্যান্সার নিয়ে। সেটা হলো জরায়ুর ক্যান্সার বা ইউটেরাসের ক্যান্সার। আমরা যেটাকে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার বলি। এই ক্যান্সারটা ধীরে, ধীরে বাড়ছে। বিশেষত শহুরে মহিলাদের মধ্যে এই ক্যান্সারটা বাড়ছে। এবার এই সমস্যাটা এটা হয় যে অনেক ক্ষেত্রেই আমার কাছে যে রোগীরা আসেন, তাদের ইউটেরাসের অপারেশন হয়ে গিয়েছে এবং ইউটেরাসের অন্য কোনো কারণে অপারেশন হয়ে গিয়েছে এবং তারপর ক্যান্সার ধরা পড়েছে। এই ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায়, কেননা ইউটেরাসের ক্যান্সার হলে তার অপারেশনটা সাধারণ অপারেশনের চাইতে আলাদা। এক ধরনের অপারেশন নয়। সেক্ষেত্রে রোগীকে বেশিরভাগ ক্ষেত্রে আবার অপারেশন করতে হয় এবং পরীক্ষা-নিরীক্ষাগুলো করতে হয়। এবং ইউটেরাসের ক্যান্সারটা কি? জরায়ু মানে যেখানে গর্ভস্থ ভ্রূণ যেখানে বড় হয় মহিলাদের, সেই জরায়ু যে অঙ্গ, সেই অঙ্গটার ভেতরের লাইনিং যেটাকে আমরা এন্ডোমেট্রিয়াম বলি, তার মধ্যে ক্যান্সার হয় এবং তার কতগুলো সিম্পটমস আছে। যেমন ধরুন, যদি মেনোপজ হয়ে যাওয়ার পরে পোস্ট মেনোপজাল ব্লিডিং হয়। কারো মাসিক বন্ধ হয়ে গিয়েছে এবং বন্ধ হয়ে যাওয়ার পরে তার ব্লিডিং হচ্ছে। যেকোনো ব্লিডিং। অনেক ক্ষেত্রেই এটাকে রোগীরা অবহেলা করেন। অনেক ক্ষেত্রেই ভাবেন যে হয়ে গিয়েছিল ২ বছর আগে বা ৩ বছর আগে বন্ধ হয়তো আবার একটু হয়েছে। অনেক ক্ষেত্রেই ইগনোর করেন। কেননা জীবনের একটা বড় সময় অনেক বছর ধরে রেগুলার এই মাসিকের বা পিরিয়ডস এর ব্লিডিং হওয়ার জন্য মহিলারা অনেক সময় ব্যাপারটার সাথে খুব used to হয়ে যান এবং ব্যাপারটা নিয়ে গুরুত্ব ততটা থাকে না। এবং অনেক সময় অনেক কষ্ট তারা নিজেরা মুখ বুজে সয়ে যান এবং কাউকে বলেন না। সে না বলাটা অনেক সময় এই কষ্ট সহ্য করার কারণে হতে পারে, অনেক সময় সামাজিক বিভিন্ন ধরনের ট্যাবুর কারণে হতে পারে। কিন্তু মনে রাখবেন যে পোস্ট মেনোপজাল ব্লিডিং যদি হয়, যেকোনো মেনোপজ হয়ে যাওয়ার পরে মহিলাদের যদি ব্লিডিং হয়, তাহলে সেটা কিন্তু এই ইউটেরাসের ক্যান্সারের একটা লক্ষণ এবং তৎক্ষণাৎ তার পরীক্ষা-নিরীক্ষা করা উচিত। এছাড়াও যাদের মেনোপজ হয়নি, অনিয়মিত মাসিকের সমস্যা, বেশি ব্লিডিং হওয়া, ব্লিডিং এর বিভিন্ন ধরনের প্রবলেম এবং অনেক কিছু ক্ষেত্রে মানে কিছু নন স্পেসিফিক সিম্পটমও হতে পারে। মানে পেটে একটু মানে পেট ফোলা ভাব হওয়া, ব্লোটিং টাইপের সেনসেশন হওয়া এইসবও হতে পারে। কিন্তু মূলত মাসিকজনিত ইরেগুলারিটি গুলো, অত্যধিক মাসিক হওয়া, ২ টো মাসিকের মাঝখানে আবার ব্লিডিং হওয়া, এই সমস্যাগুলো কিন্তু ইউটেরাসের ক্যান্সারের ক্ষেত্রে হয়। এবার ইউটেরাসে ২ ধরনের ক্যান্সার হয় জরায়ুতে। একটা হলো যেটা আমি বলছি, যেটা নিয়ে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার বা জরায়ুর ভেতরকার লাইনিং এর ক্যান্সার। আরেকটা হলো জরায়ুর মুখের ক্যান্সার, যেটাকে আমরা সার্ভিক্স ক্যান্সার বলি। এটা নিয়ে আমি আগেও বলেছি যে প্যাপ স্মিয়ার বলে একটা টেস্ট হয়। সেই টেস্টটা কিন্তু জরায়ুর মুখের ক্যান্সার বা সার্ভিক্স ক্যান্সারের জন্য। অনেক ক্ষেত্রেই এই ধরনের ইরেগুলার ব্লিডিং এর হিস্ট্রি থাকলে প্যাপ স্মিয়ার করা হয়। সেটা নরমাল এলে অনেক সময় বলা হয়, "না ঠিক আছে, কিছু হয়নি।" কিন্তু জরায়ুর মধ্যেকার ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু এই প্যাপ স্মিয়ার টেস্টটা দিয়ে জিনিসটা ধরা পড়বে না। কাজেই এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের ক্ষেত্রে আমাদের যদি দেখা যায় যে কোনো সিম্পটমস রয়েছে এবং ভালো আল্ট্রাসোনোগ্রাফি করে দেখা যায় যে এন্ডোমেট্রিয়ামের থিকনেসটা বেশি, সেক্ষেত্রে কোনো অপারেশন করার আগে কিন্তু বায়োপসি করে নেওয়া জরুরি, এন্ডোমেট্রিয়াল বায়োপসি। সে বায়োপসি করে নিলে আমরা সিওর হতে পারি যে যেটা নিয়ে আমরা ডিল করছি সেটা ক্যান্সার কি ক্যান্সার নয়। যদি ক্যান্সার হয় সেক্ষেত্রে কিন্তু অপারেশনটা আলাদা। এই অপারেশনটা রেডিক্যাল হিস্টেরেক্টমি যে অপারেশন বলা হয়, সেটাতে আরো অনেক কিছু কেটে বাদ দেওয়া হয় এবং অভিজ্ঞ ডাক্তারবাবুকে অবশ্যই ক্যান্সার সার্জন বা গাইনি অঙ্কো সার্জন তার আন্ডারে এই চিকিৎসাটা করা উচিত তত্ত্বাবধানে। কেননা তিনি পেট ফুলে যেসব জায়গা abnormal মনে হতে পারে, সেইসব জায়গা থেকে তিনি স্যাম্পল নেন। তার একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। সেটা ফলো করাটা অত্যন্ত জরুরি। এবং তার ভিত্তিতে কিন্তু আমাদের প্যাথোলজিক্যাল স্টেজিংটা হয়। ইউটেরাসের ক্যান্সারের স্টেজিং কিন্তু মূলত আমরা প্যাথোলজিক্যাল স্টেজিং এর উপরে ভিত্তি করে ট্রিটমেন্ট করি। এবং যে জিনিসটা বেরোলো সেটার কতগুলো মলিকুলার মার্কার হয়, যেমন ধরুন পোল, P53, MSI, এসব কতগুলো মার্কার হয়। সেই মার্কারগুলোর উপর ভিত্তি করে আমরা পরবর্তী চিকিৎসা এবং তার স্টেজ এবং গ্রেডের উপর ভিত্তি করে পরবর্তী চিকিৎসা আমরা নির্ধারণ করি। কিছু, কিছু ক্ষেত্রে কেমোথেরাপির দরকার হয় এবং রেডিয়েশন চিকিৎসার দরকার হয়।
খুব আর্লি হলে মূলত রেডিয়েশন চিকিৎসা, ব্র্যাকিথেরাপি চিকিৎসা করা হয় এবং আরেকটু অ্যাডভান্স হলে এক্সটার্নাল বিম রেডিওথেরাপি এবং ব্র্যাকিথেরাপি দুটো দেওয়া হয় বা একটা দেওয়া হয়। এটা ব্যথা বেদনাহীন চিকিৎসা, এক্স-রে চিকিৎসা। আরেকটু অ্যাডভান্স হলে কেমোথেরাপিও এর সাথে অ্যাড করতে হয় বা খুব অ্যাগ্রেসিভ টিউমার হলেও, স্টেজ খুব কম হলেও আমাদের কেমোথেরাপি অ্যাড করতে হয় রেডিওথেরাপির সাথে। তো এই গোটা জিনিসটা কিন্তু এমনি করে প্ল্যান করতে হবে এবং প্ল্যান করে সার্জারি করতে হবে। কাজেই সিম্পটম যদি কারো থাকে তাহলে একটা বায়োপসি করাতে দ্বিধাগ্রস্ত হবেন না। একটা ভালো ইমেজিং করাতে দ্বিধাগ্রস্ত হবেন না। সিটি স্ক্যান, এমআরআই এই সমস্ত পরীক্ষা করাতে দ্বিধাগ্রস্ত হবেন না এবং অবশ্যই একটা কম্প্রিহেনসিভ ক্যান্সার সেন্টারে যান যেখানে সব স্পেশালিটি ডাক্তারবাবু রয়েছেন এবং অপারেশন করার আগে যদি কিছু সন্দেহ হয় তাহলে সন্দেহের নিরসন করে একজন ক্যান্সার সার্জন বা গাইনি অঙ্কোসার্জনের তত্ত্বাবধানে এই চিকিৎসাটা করান, অপারেশনটা করান এবং পরবর্তী চিকিৎসাগুলো করান। এন্ডোমেট্রিয়াল ক্যান্সার কিন্তু সম্পূর্ণ সারিয়ে দেওয়া সম্ভব এবং এর রেজাল্ট খুব ভালো। এই মুহূর্তে আমার অনেক এন্ডোমেট্রিয়াল ক্যান্সার রোগী রয়েছেন, সুস্থ রয়েছেন, যারা বহু বছর ধরে সুস্থ আছেন। সুস্থতার হার অত্যন্ত বেশি। ২-১টা খুব অ্যাগ্রেসিভ ক্যান্সার এবং খুব অ্যাডভান্স ক্যান্সার ছাড়া কিন্তু সুস্থ হয়ে যায় এবং যেহেতু এর সিম্পটমটা আগেই আসে এবং খুব আর্লি আমরা ডিটেক্ট করতে পারি, এই একটা ক্যান্সার যেখানে কিন্তু আমি অনেক স্টেজ 1 রোগীকে পাই। অন্য অনেক ক্যান্সারই স্টেজ 1 রোগীকে অত সহজে পাওয়া যায় না। কিন্তু এন্ডোমেট্রিয়াল ক্যান্সারে কিন্তু আমি অনেক স্টেজ 1A, 1B রোগীকে রেগুলার দেখতে পাই। কাজেই খুব আর্লি ডিটেক্ট করা যায় এবং প্রায় সবাইকে সুস্থ করে দেওয়া যায়। ধন্যবাদ।